আমার এই আজকের ভিডিওটা 7 দিনের একটা রুটিন নিয়ে সাজিয়েছি। যে আপুদের হাজবেন্ড অল্প ইনকাম করে তাদের জন্য হয়তো উপকার আসতে পারে, তাই সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তা আজকে কিন্তু হাজব্যান্ডের বন্ধ, সোহানের বাবার দোকান বন্ধ। আজকে শনিবারের ভিডিও ছিল এটা, তাই দোকানটা বন্ধ থাকার কারণে তারপর কিন্তু আমার সকাল সকাল উঠে একটু নাস্তা বানাতে হচ্ছে, কারণ সোহানের বাবা নাস্তা খেয়েই নারায়ণগঞ্জ যাবে। তাই ভাবলাম যে 8টার দিক দিয়ে যখন যাবে বাসা থেকে 8:30টার দিক দিয়ে, তো একটু নাস্তা বানিয়েই দেই। তাই তো আমি এখানে আজকে সকালে নাস্তা হিসেবে বউ ভাত রান্না করবো, আর রাতে যে খাইয়ে দিয়ে প্লেট বাসনগুলো ধুয়ে রাখছিলাম সেইগুলোই তুলে নিয়েছি, আর সেগুলো তুলেই আসছি সরাসরি রান্নাঘরে। আমি চালটা বসিয়ে দিয়েছি, আর ডালটা আমি কিন্তু একটু ধুয়ে নিলাম ভালো করে কষলিয়ে। আর চাল ডাল ধোয়া পানিটা আমি রেখে দিয়েছি গাছের গোড়ায় দেওয়ার জন্য। আর এই যে বোবাটা আমি বসিয়ে দিলাম। আর এই যে ভিডিওর শুরুতে যে কথা বলছিলাম সেটা আপনাদের সাথে আগে শেয়ার করি, হয়তো আপনাদের অনেকের ধৈর্য কুলাবে, ভিডিওটা দেখার জন্য অনেকের ধৈর্য নাও কুলাইতে পারে। অনেকে কী করেন, ভিডিওতে এসে সুন্দর করে একটা কমেন্ট করে চলে যান, বলেন যে হায়ের ভিডিওটা ফুল দেখলাম। তাই যে যেটা করুক না কেন, কিন্তু ইউটিউব মামা কিন্তু ঠিকই দেখেন। তাই তো আমি বউবারটা বসিয়ে দিয়েছি। আর 7 দিনের যে রুটিন বললাম ওটা আমরা অনেকে আছি, হাজব্যান্ডের অনেক অল্প ইনকাম, ওই ইনকাম দিয়ে আমাদের সংসারটা চালাতে খুব চাপ হয়ে যায়। বাচ্চার স্কুলে লেখাপড়ার খরচ ওটাও দিতে হিমশিম খেয়ে যেতে হয়। যাদের বাচ্চা কেবল ছোটো 1 to নার্সারিতে পড়ে, তাদের তো তাও মনে করেন যে ভালোই। আমার সোহানের তো ক্লাস 2তে পড়ে, এবার 3তে উঠবে, 25 সালে 2তে উঠবে। তারপরেও কিন্তু ওর স্কুলের বেতন দিতে হয় 800 টাকা, বাসায় যে ম্যাডাম রাখছি তার বেতন দিতে হয় 2200 টাকা। সব কিছু মিলে অনেকটাই খরচ পড়ে যায়, খাতা কলম বই এগুলো তো কিনা লাগে, এটা তো আছেই। তারপরে ডাক্তার খরচ, বাসায় খাওয়া, ঘর ভাড়া, দোকান ভাড়া সব কিছু দিয়েই কিন্তু হাজব্যান্ডের উপরে সব দিক থেকে চাপ আসে। তা আমরা গৃহিণীরা যদি একটু হিসাব করে একটু বুদ্ধি খাটিয়ে চলি, ওই সংসার যে চালাই ওখান থেকে কিন্তু বেশ কিছু টাকা বের করে নিজের কাছে রাখা যায়। আপদে বিপদে ওই টাকাটা কিন্তু অনেকটা উপকারে আসে। তাই 7 দিনের রুটিনটা কি, আমরা কিন্তু 7 দিনেই অনেকে আছি মাছ গোছ খাই, গোছ না খেলে মাছটা তো খাওয়া হয়ই। এখন যে মাছের যে দাম, গোছ মাছ সমান দামই পড়ে যায়, 200 টাকার নিচে কিন্তু মাছ পাওয়া যায় না। তো আমরা রেগুলার যদি মাছ খাই অনেকটাই মাছ কিন্তু লাগে। তো এখান থেকে 7 দিনে একটা আমরা রুটিন তৈরি করতে পারি। হয়তো একদিন মাছ খাবো, একদিন গোছ খাবো, একদিন ডাল ভাজি খাবো, একদিন নিরামিষ খাবো, একদিন ডিম খাবো, একদিন শুটকি খাবো। এভাবেই কিন্তু 7 দিনে একটা রুটিন তৈরি করে নেওয়া যায়। আমি এটা করি, আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম যে আমার এই রুটিনটা যদি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে শেয়ার করি, হয়তো তাদের একটু উপকারে আসতে পারে। কারণ যদি প্রতিদিনই মাছ গোছ খেতে যায়, তা হাজব্যান্ড এত টাকা কোথায় পাবে আর কিভাবে আমাদেরকে খাওয়াবে। চেষ্টা করলে কিন্তু আমরা ঘরে বসেই হাজব্যান্ডের পাশে থেকে তাকে একটু সাহায্য করতে পারি এবং তাকে একটু উৎসাহ দিতে পারি যে আমরাও কিন্তু ঘরে বসে তোমাকে একটু সাহায্য করতেছি, কি তোমার একটু আহিস দিচ্ছি। আমরা কিন্তু এটা একটা গর্ব করে বলতে পারি, তাই না পুরা? তাই আমি যে রুটিনটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকের হয়তো ভালো লাগতেও পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, সবার তো মন মানসিকতা এক না, তাই না? তো এখানে ভাবলাম আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো আপনাদের কেমন লাগবে না লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের মতামত পেলে কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগবে। যদি আমার সামান্য এই কথায় যদি আপনাদের একটু উপকারে আসে তা আমার কাছে অনেক শান্তি লাগবে। আমরা এরকম সাধারণ ফ্যামিলি অনেক অনেক আছি, সবাই কিন্তু এক না। হাতের দেখেন, আপনি হাতটা মিলে দেখেন, হাতের 5টা আঙ্গুল কিন্তু এক সমান না। তাই এই সমাজের মানুষও কিন্তু সবাই কিন্তু এক সমান না।
কেউ কেউ অনেক ধনী, কেউ গরিব, কেউ মানে রাস্তায় থাকে, কেউ বস্তিতে থাকে, কেউ মনে করেন যে গাছতলায় রাত কাটায় দেয়। তাই এই কারণে বললাম হাতের পাঁচটা আঙুল সমান না। যদি আমরা একটু চেষ্টা করি, চেষ্টাগুলো কিন্তু ঠিকই একদিন না একদিন আল্লাহ পাক সফলতার মুখও দেখাবে। আর এই বিপদও মানে যত ঝড়ঝাপটা আসুক না কেন সব কিছু থেকেই মানে সমাধান আসতে পারবে। তো আমার এই আজকের রুটিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, তো ভালো লাগবে আমার কাছে জানতে পারলে। তো আমি ফ্রিজ থেকে মাছগুছ বের করে, মানে সোহান বাবা তো সকালে নাস্তা খেয়ে দোকানে মানে নারায়ণগঞ্জ চলে গিয়েছে। তারপরে কিন্তু আমি ফ্রিজ থেকে মাছগুছ বের করে নিয়েছি, সাথে 2 কেজি দুধ ছিল সেটাও বের করে নিয়েছি। তো এখানে আমি মূলা শাক আনছি, কাঁচামরিচ আনছি, চিনি আনছি, আর এই যে এই চা পাতির ডিব্বাটা এটা খালি, কারণ এই চা পাতি থাকলে আমার শাশুড়ি মা হ্যাঁ রং চা বেশি খায়, তাই সে তো বাড়িতে গেছে, এখন চা খাওয়া হয় না। তা ভাবলাম ডিব্বাটা খালি পড়ে আছে, কিছু চাপাতি ঢেলে নেই। আর যে চাপাতিগুলো ঢালতেছি, আমরা রোজার ঈদের পরে সিলেট গেছিলাম, আমার আগের চ্যানেলে আমি শেয়ার করছিলাম। তো ওখান থেকে চা পাতিগুলো আনছিলাম, আর এই চা পাতিগুলো এত সুন্দর মানে একটা ফ্লেভার আসে, আর চা বানালেও কালারটা অল্পতেই এত সুন্দর একটা কালার হয়। আর পাতিগুলো কিন্তু দানাগুলো অনেক বড় বড়, দেখতে অনেক ভালো লাগে। আমার কাছে ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে একটু রং চা বানিয়ে খাই, কি একটু দুধ চা বানিয়ে খাই। দুধ চা খেলে কি কফি দেয় খাওয়া হয় বেশি, বেশি একটা খাই না, আমার অভ্যাস নেই চা খাওয়ার লাগে। অনেক আপুদের ভিডিওতে দেখি সুন্দর করে চা বানিয়ে খায়, আসলে আমার অভ্যাস নেই। চা খেলে আমার জিহ্বা পুড়ে যায়, জানি না কেন। কোথাও গেলে পরে আমি যদি আমার জন্য চা অর্ডার করি, আমি ডাইরেক্ট না করি না, আমি চা খাবো না, সরাসরি বলে দেই। কারণ আমার চা খেলে জিহ্বা পুড়বেই, কেন পুরো আমি জানি না। জিহ্বা পুড়লে তো পর ভাত খেতে অসুবিধা হয়ে যায়। আর এমনিও তো আমার জিহ্বার সমস্যা আছে, আপনাদের সাথে একদিন শেয়ার করবো আমার জিহ্বার ভিতরে টিউমার হয়েছে না কি হয়েছে। আপনারা যদি মন দিয়ে আমার কথাগুলো শুনে থাকেন, যদি আপনারা বলেন কমেন্ট করেন যে আমার জিহ্বাটা দেখবেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার এই মুখের ভিতরে একে একে 5টা অপারেশন হয়েছে, এই কারণে ভয়ে আর যাচ্ছে না ডক্টরের কাছে। জানি না, হয়তো আপনারা যদি দেখতে চান অবশ্যই একদিন শেয়ার করব। আসলে আমি আজকে যে কথাগুলো বলতেছি ভিডিওর সম্বন্ধে কোনো কথা বলছি না, সম্পূর্ণ আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ওখানে মূলা শাকটা বসিয়ে দিয়েছি, মূলা শাকটা বসিয়ে দিয়ে ওখানে ভাপ দিয়ে কিছু পানি ফেলে দিয়ে তারপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। আর এখানে আমি মুরগি গোশ রান্না করব, তাই সেখানে আলু ভেজে নিয়েছি, মুরগি গোশটাও ভেজে নিয়েছি। ওই ভিডিওটাও করছিলাম, ভিডিওটা উল্টা হয়ে গেছে, এখানে ওটা মানে কেটে দিয়েছি, ওটা রাখি নাই। উল্টা হয়ে গেলে দেখতে মানে আমি দেখছি দেখতে বেশি একটা ভালো লাগে না, তাই আমি ওইগুলো ভেজে নিয়েছি। আর এখানে মূলা শাকটাও মানে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, শুকনো মরিচ আমি মানে ফোড়ন দিয়েছি। তাই শাকটা আমি বেড়ে নিলাম, শাকটা বেড়ে নিয়ে শাকটা পরে আমি রেখে দিব। আর এই যে ফ্রিজ থেকে দুধ বাইর করছিলাম, সেই দুধটা আমি মানে আজকে দুপুরে রান্না শেষ করতেছি। ভাবছি সোহানের বাবা হয়তো দুপুরের পরে আইসা পড়বে, নারায়ণগঞ্জ গেছে একটা কাজের জন্য। তার তো মানে শনিবারে বন্ধ থাকে, অনেক কাপড়দের দেখি রবিবারে বন্ধ থাকে, শুক্রবার বন্ধ থাকে। তাই সোহানের বাবা শুক্রবার বন্ধ থাকে না, শনিবারে বন্ধ থাকে। তাই শনিবার বন্ধ পাইলে যে কোনো একটা কাজ মানে থাকলে ওই দিনকে কাজটা সারে, কারণ তারা একা দোকান রেখে কাউকে রেখে কিন্তু মানে যেতে পারে না। আমাদের তো পাইকারি দোকান কিন্তু কার্টুন অনেক মাল থাকে। একটা অচেনা জানা অপরিচিত মানুষ রাখলে 1 কার্টুন মাল যদি চুরি করে বিক্রি করে ফেলাও, ওটা বুঝতে পারবো না। এখন তার কষ্ট হলেও দোকানে থাকে, ওই শনিবার বন্ধ পেলে ওই দিনকে কাজটা সারে। তা আমি ভাবছি যে হয়তো সে আগে এসে পড়বে, এই কারণে আমি রান্নাটা দুপুরে বসে দিই। আস্তে আস্তে রাত্রে 7:30 8টার দিক দিয়ে আসছে, তাই কারণে আমি আজকে দুপুরে রান্না শেষ করছি। তাই দুধটা বসিয়ে দিয়েছি পায়েস রান্না করার জন্য। আর এখানে যে চিকেন আলু একসাথে বসিয়ে দিলাম, কারণ এটা অলরেডি অর্ধেক রান্না হয়ে গিয়েছে, আর মশলার সাথে বাকি রান্নাটা করে নিব। তা মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এভাবে কষায় রান্না করলে না ভেজে সোহানে বাবা 2-1 পিস খায়। ব্রয়লার মুরগি সোহানে বাবা খেতেই চায় না, আর সোহানের তো ব্রয়লার মুরগিটাই বেশি পছন্দ। দেশি মুরগি সোনালি মুরগিগুলো সোহানে খেতে চায় না। আর গরুর গোস্ত সোহানে একদমই খাবে না, দেখে ঘৃণা করে, রান্না করলে কেমন কালো কালো দেখা যায়, ভালো লাগে না। তো কি করলে সোহানকে মানে গরুর গোস্ত খাওয়াতে পারবো? আজকালকার যুগে কি কেউ গরুর গোস্ত না খায় থাকে? সোহানে খেতে চায় না। আর এইভাবে ব্রয়লার গোস্তটা রান্না করি, সোহানে বাবা 2-1 পিস খায়। তো ওই যে পায়েসটা বসাই দিয়েছি না, আমি দুধটা বসিয়ে দিছি। এখানে চালটা দেওয়ার জন্য আমি চালগুলো বের করে নিচ্ছি, পায়েসের ভিতরে চালগুলো দিব। তাই যে 2 কেজি দুধের জন্য আমি এই পরিমাণ চাল নিয়েছি, মানে একবারও অনেকটাই কম নিয়েছি, হাতের 2 মুঠের মতো হবে আমি এখানে চাল নিয়েছি। তাই যে পায়েসটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে।
আর এরপর যে আমি চিনি দিয়ে দেবো, চিনিটা আমি আগে দিইনি কেন, দুধের কালারটা নষ্ট হয়ে যায়। আর এই যে নামানোর 5 মিনিট আগে যদি চিনিটা দিই না, পায়েসের কালারটা কিন্তু খুব সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও অনেক অসাধারণ হয়। তো এখানে আমি কিন্তু মানে একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম, আর এখানে কয়েকটা 10-12টা কিশমিশ দিয়েছি। আর আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করি, এই পর্যায়ে সুহান শানে ঘুমাইতেছে, ওদেরকে ঘুম পাড়ায় রেখেই আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি। হয়তো আজকে বাইরের নয়েজ শুনতে পারেন, আজাম দিচ্ছে, কুকুরে ঘেউ ঘেউ করতেছে, ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখে নেবেন। কেন, কারণ প্রতিদিন রাতের বেলা ভয়েস দিই, রাতের বেলা ভয়েস দিলে হয় কি, সবার সাপোর্ট করতে হয়, তারপরে রান্না করতে হয়, রান্না করার জন্য ভিডিও শ্যুট করতে হয় মোবাইল দিয়ে। তো ভিডিও যে মোবাইল আমি চ্যানেল খুলছি ওই মোবাইল দিয়ে সবাইকে সাপোর্ট করতে হয়, আবার ওই মোবাইলে ভিডিও শ্যুট করতে হয়। এই কারণে ভাবলাম যে ওরা ঘুমায় রয়েছে, এখন আমি ভিডিওটা মানে করি, ভয়েস দিই। তাই হয়তো আমার ভিডিওতে আজকে নয়েজ শুনতে পারেন অনেক। তাই তো মুরগির গোশটা রান্না করা দেখিয়ে দিলাম। আর এখানে যে রাতের বেলা সোহান বাবা আসছে, একটা দই নিয়ে আসছে, দইটা মানে আমার ছোটো ছেলে শানের অনেক পছন্দ, আমারও পছন্দ। তাই যখন মানে ট্রেনে গেছিলো, তো ওই যাদবপুর এসে ট্রেনে নামছে, ওখান থেকে ওনকার দইগুলো অনেক ভালো, তাই দই নিয়ে আসছে। পরে আমি নিষেধ করছিলাম, জানার দরকার নাই, তারপর নিয়ে আসছে। আমার দইটা মানে আমার বড় ছেলে সুহানে খুলে নিল, বলতেছে আম্মু তুমি ভিডিও করো, আন্টিদের আমি দেখিয়ে দেই। তাই তো দইটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও খুবই মজা ছিল। তো রাতে আমরা ডিনার করা শেষে সোহানে বাবাকে একটু দই দিয়ে দিচ্ছি, আর শানেকে দিচ্ছি। কারণ এই দুইটা যদি এখন এইভাবে ফ্রিজে রেখে দেয়, ফ্রিজে রেখে দিলে সোহানে বাবা তো আর খাবে না, তার ঠান্ডার সমস্যা আছে, সে তো একদম ঠান্ডা জিনিস খেতে চায় না। তাই ভাবলাম তো রেখে দিলে আর খাবে না, তো এখন একটু দিয়ে দিই। কারণ যাদের ঠান্ডার সমস্যা আছে তারা কিন্তু ফ্রিজে ঠান্ডা খাবার খেতে চায় না। তা রাতে ডিনার করা শেষে যে দিয়ে দিলাম তাকে, দইগুলো আমি দিয়ে দিচ্ছি। আর অনেক কথাই বললাম, কথায় ভুলটুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আর আমার আজকের পরামর্শগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এই আপুকে একটা কমেন্ট করে জানাতে পারেন, পরবর্তী যেন আপনাদের মাঝে আরও নতুন ভালো কোনো কিছু নিয়ে আসতে পারি। তাই এখান থেকে বিদায় নেব, দেখাবে নতুন কোনো ভিডিওতে। সেই মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।